ব্রিজের রেলিংয়ের উপর দাঁড়িয়ে যখনই লাফ দিতে যাব তখনই অচানক একটা মেয়ের হাতে থাপ্পড় খেয়ে আত্মহত্যার চিন্তা আপাতত মঙ্গল গ্রহে চলে গেছে। আপনি জীবনটা শেষ করতে যাচ্ছিলেন? আমি মিষ্টি চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বললাম, আরও কারণ আছে। সে আমার বড় ভাইকে বিয়ে করেছে, আর পরিবারের সবার কাছে আমি অবহেলার পাত্র। মা বাবা জানতো আমাদের সম্পর্কের বিষয়টা, তারপরেও তারা বিয়েটা আটকায়নি, আমার অনুপস্থিতিতে বিয়ে দিয়ে দেয়। এবার মেয়েটিও একটা লম্বা শ্বাস ছাড়লো, তার কণ্ঠটাও শীতল হয়ে এলো। বলল, চলুন সামনে হাঁটা যাক। হাঁটবেন? আচ্ছা চলুন। তারপর আমরা হাঁটা ধরি। এখন পর্যন্ত কেউ কারো নামই জানলাম না। হঠাৎ সে বলে উঠল, সত্যি পরিবারের কাছে এমন ব্যবহার পাওয়া খুব কষ্টের, এর থেকে মৃত্যু যন্ত্রণাই শ্রেয়। কিন্তু মা বাবা কি করে সন্তানের উপর এতটা কঠোর হতে পারে? তারা কি সত্যি আপনার মা বাবা? আমি বললাম, জি, ঠিকই ধরেছেন। তারা আসলে আমার আপন মা বাবা নয়। শুনেছি যখন ছোট ছিলাম তখন তারা আমাকে দত্তক নিয়েছে। আমি তো এটাও জানি না যে আমার আসল বাবা মা আদৌ বেঁচে আছে কিনা। ছোটবেলা সবাই খুব ভালোবাসতো আমায়, বিশেষ করে মায়ের ভালোবাসাটা পেতাম সবচেয়ে বেশি। আস্তে ধীরে যখন বড় হতে শুরু করি তখন আমার প্রতি মায়ের ভালোবাসা দেখে বড় ভাই হিংসায় জ্বলে যেত। আমি তাকে আপন ভাই ভাবতাম ঠিকই, কিন্তু তার চোখে আমি নিতান্তই উটকো একটা ঝামেলা। তাই সে উঠতে বসতে বাড়ির সকলের চোখে আমাকে যে কোনো মূল্যে অপরাধী সাজাতো। আমিও কখনো তাকে কিছুই বলতাম না। তাদের নুন খেয়েছি, ছোট থেকে বড় করেছে, এই তো অনেক। এগুলো তো নিজের মা বাবাও করতে পারতো, তাই কখনো অকৃতজ্ঞ হয়ে ওঠা হয়নি। আস্তে আস্তে পরিবারের চোখে সবচেয়ে বাজে মানুষ হয়ে গেলাম। সন্তানের মতো ভালোবেসেছিল, ফেলে তো আর দিতে পারবে না, তাই বাড়ির এক কোণে ফেলে রাখতো আমাকে। আমার প্রেমিকা ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর ছেলে মস্ত বড় অফিসার, মাসে লাখ টাকা উপার্জন করে। এদিকে আমি একটা বেকার ব্যর্থ প্রেমিক। বিয়ে না দেওয়ার কোনো কারণই ছিল না। আমি আমার বাবা মাকে কখনোই ক্ষমা করব না। ইতিমধ্যে চোখের কোণে পানি এসে জমাট বেঁধেছে। চোখের পলক ফেলতে টুপ করে মাটিতে পড়ে গেল 2 ফোঁটা পানি। মেয়েটা বলল, কাঁদবেন না। সময় এবং পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে চলার নামই হচ্ছে জীবন, সেটা হোক সুখের কিংবা দুঃখের। সময় আর পরিস্থিতি তো বোঝে না আপনি এখন সুখে আছেন নাকি কষ্টে আছেন। ভাগ্য নিজেকে পরিবর্তন করে নিতে হয়। জীবনে যুদ্ধ না করলে জীবনটাকে কখনোই উপলব্ধি করা সম্ভব হয়ে ওঠে না। মেয়েটার কথাগুলো শুনে বললাম, খুব সুন্দর করে কথা বলেন তো আপনি। মেয়েটা বলল, দেখবেন আবার প্রেমে পড়বেন না যেন। মেয়েটির কথা শুনে আমি ভ্যাবাচাকা খেয়ে বললাম, মুখের ওপর কেউ এভাবে বলে? মেয়েটা বলল, জি, সবকিছু মুখের ওপর বলার চেয়ে উত্তম আর কিছুই নেই। মনের ভিতর এক, মুখে আর এক, এমন মানুষের মতো ভয়ঙ্কর পৃথিবীতে আর কিছুই হতে পারে না। মেয়েটার কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি। সবকিছু কতটা গভীরভাবে চিন্তা করে। এভাবেও চলা যায়? আচ্ছা, আত্মহত্যা করলে কি সবকিছু সমাধান হয়ে যায়? মেয়েটির এমন প্রশ্নের কি জবাব দিব বুঝতে পারছি না। মেয়েটি আবার বলল, হ্যালো ব্রো, চুপ আছো যে? আমি বললাম, জানি না, তবে সবার থেকে নিজেকে আড়াল করে নিতে চেয়েছিলাম। কথাটা শুনে মেয়েটা একটা হাসি দিল আর বলল, আপনি বড্ড বোকা। যার জন্য মরতে গিয়েছিলেন সে কিন্তু একবারও আপনার জন্য চোখের পানি ফেলতো না। সে তো তার জন্য পারফেক্ট জীবনসঙ্গী খুঁজেছিল, সেটা পাওয়া হয়ে গেছে। তাহলে সে কেন ভাববে তার অতীত নিয়ে? বেঈমানরা কি কখনো কাজে শুনেছেন? না। তাহলে বোকার মতো কেন মরতে বসেছিলেন? শক্তি রেখে যারা চলে তারা কখনোই হারে না। ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। স্বীকার করুন, কি ঘাটতি রয়েছে দেখুন, পূরণ করুন। যতক্ষণ না সফল হন, শান্তির ঘুম ত্যাগ করুন, লড়াই করুন। সফলতা হেঁটে হেঁটে আপনার কাছে আসবে। আমরা যখন ছোট ছিলাম, হাঁটার পথে হাজারবার হোঁচট খেয়ে পড়ে গেছি। তখন কি আমরা পড়েই ছিলাম? না, উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করেছি। তাই তো আজ এখন নিজের পায়ে হাঁটতে পারি। তখন যদি চেষ্টা না করে ব্যর্থ হয়ে পড়ে থাকতাম, তাহলে আজ সমাজের কাঁধে বোঝা হয়ে থাকতাম। চলতি পথে হোঁচট খেয়েছেন, ঘাবড়াবেন না, উঠে দাঁড়ান। দরকার হলে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করুন। থেমে গেলে সফলতার দ্বারের কাছে পৌঁছাবেন কিভাবে? বেঈমানদের জন্য নিজেদের কষ্ট দেয় তো বোকারা। অন্যের জন্য নয়, নিজের জন্য বাঁচুন। বাঁচার জন্য লড়াই করুন।